এই সমগ্রটা শুধুমাত্র আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা জানানোর নিছক একটা অনুষ্ঠান নয়। আমার মনে হয় আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে আওয়াজ, ছাত্রছাত্রী আগামী দিনের পথ যাতে আরো সুগম হয়, তোমরাই দেশ এবং জাতির ভবিষ্যৎ হিসাবে আমাদের কাছে নতুন দিশা তুলে ধরবে এই প্রত্যাশা এবং প্রত্যয় রাখি। ঠিক যেভাবে আমরা জানি আমাদের মুর্শিদাবাদ জেলার, মানে আমি আজকে নাম না করলেই নয়, আজকে একটু আগে আমাদের ভাবদাজনের সম্পাদক মহাশয় বলেছিলেন জেলার একজন ছাত্র এই শীর্ষে আমাদের জেলাকে নিয়ে গেছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে, তাকেও যেমন আমরা কুর্নিশ জানাবো, তার কৃতিত্বকে আমরা যেমন সম্মান জানাবো, ঠিক তেমনি আমার প্রতিটা বিদ্যালয়ের যে কচিকাচারা ঠিক যেভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, শুধু নিজের বড় হওয়ার জন্য নয়, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারা এগিয়ে চলেছে, তাদেরকেও আমি কুর্নিশ জানাবো। আরো সেই সঙ্গে আর একটা নাম না করলেই নয় করি যে আমাদের মুর্শিদাবাদের আরো একজন ছেলে এবারে যে নিট পরীক্ষা, ডাক্তারি পরীক্ষায় আরো উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। আমি বলি যে আমি সেই থানারই ছাত্র ছিলাম। ইন্দ্রাণী অঞ্চলের সামান্য বাস কন্ট্রাক্টরের একজন ছেলে। মানে কি আমি এটা বলতে চাইছি, এই কারণে অভিভাবককে কোন পরিস্থিতির মধ্যে সে আজকে এই জায়গায় পৌঁছেছে আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমরা গর্বিত তার মতো মানুষকে আমাদের নেতৃত্বের মধ্যে পাওয়ার জন্য। ধন্যবাদ তাকে। আজকে আমরা এমন একজন মানুষকে থেকে রাজ হাই স্কুল দীর্ঘ পথ পরিক্রমা করে আজকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান বিভাগে। আমার গা শিখে উঠছিল যখন তার সঙ্গে কথা বলছিলাম, বারবার চেষ্টা করেছি তার কাছে যাওয়ার, বিশেষ কারণবশ যেতে পারেনি। আমি মিরাজুল ভাইকে বলবো, প্রতিবন্ধী শক্তির বেলডাঙ্গা শাখার সম্পাদক, তার চেষ্টাতে এবং তাদের মূলত সেই আমাকে অনুপ্রাণিত করেছিল বারবার যাওয়ার জন্য। আমাদের আলোক রহমান, সে কি হতে চায় তার কথা শুনবো আমরা। সে বলছে আমি তো সায়েন্সটা অন্তত লিখতে পারবে না, তা আমি পাই করে লিখে ফেললাম। আমি হাঁটতে গেলে কারো সহযোগিতা নিই না। সে কবিতা লেখে, তার কবিতার শেষ কথা হচ্ছে তার 7 এপ্রিলের একটা কবিতা ফেসবুক লিখে ফেলা যে আমি স্বপ্নটা দেখছি, বারবার পড়ে গেলেও আমি থামবো না, আমি আমার স্বপ্নে উত্তীর্ণ হব। তার স্বপ্ন সার্থক হোক, সে একজন যোগ্য এক্সিকিউটিভ হতে চায় ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ সার্ভিস বা WBCS পরীক্ষা দিয়ে সেই পথে সে পাহাড়ি যাওয়া হবে, BSc ভর্তি হবে রাজ কলেজে। তার মুখ থেকে আমরা তার পথ চলা দু একটি কথা শুনবো। চেষ্টা করে গেলে কোনো বিফল থাকে না, চেষ্টা করে যারা সবাই পারবে, সবাই শুধু এরকমই বলবো, প্রচেষ্টা শেষ হয় না, চেষ্টা করতে অনুপ্রাণিত প্রত্যেকটা ছাত্রী ও ছাত্রীদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। আজ প্রতিকূল থেকে জয় করে কিভাবে দেখা যায়, সায়েন্সের মধ্যে সাবজেক্ট দিয়ে বলছে এবং ওর স্বপ্ন সার্থক হোক, এই আশীর্বাদ এই কামনা আমরা করছি। এবারে তার হয়েছে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে তার নাম্বার হচ্ছে ম্যাথে 76, ফিজিক্সে 71, কেমিস্ট্রি 78, বাংলায় 80, ইংলিশে 86, আর মাধ্যমিকে ছিল 89%। অসম্ভব পাই দিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পাই দিচ্ছে। আমি একটা হাতে মেমোরেন্ডাম তুলে দিতে বলছি আমাদের রাজ্যের সভাপতি সবুজ সাহেবকে। দেবদা মেমোরেন্ডামটা দিন, মেমোরেন্ডামটা দিন আগে। ঠিক আছে ওটাই সবাই একটু করতালি দেব। আমরা এবারে তার হাতে একটা বই উপহার তুলে দিচ্ছে, বই আমাদের পক্ষ থেকে সামান্য কিছু ব্যক্তিগত ভাবে তাদের একটা অর্থ তুলে দেওয়া হচ্ছে।
আমি প্রতাপ এবং আনোয়ার সাহেবকে বলছি, একটু আনোয়ার সাহেবকে তিনজনই আসেন, দিয়ে একটু বইটা দেন। না যাই না। ট্রফিটা হাতে ওইদিকে দাও, না এক মাস্টার হাতে দাও। তুমি হাঁটো, আসলে আমাদের থাকতে হবে ওকে। তুমি হাঁটো, একটা মাস্টার হাতে দিয়ে দাও না, ট্রফিটা একটা মাস্টার হাতে আসলে কি মাস্টার সাহেব। আমাদের যেহেতু ওকে ছেড়ে দিতে হচ্ছে, তাই প্রশ্ন তো আমাদের সবাইকে দিতে হবে। আচ্ছা, শুরু করে কিছু বলবেন? পাচ্ছে অনুপ্রেরণা যে অসম্ভব বলে কিছু নাই। আমি এতটাই ওকে দেখে অবাক হলাম, উদ্ভাসিত হলাম। আমার সীমিত সামর্থ্য, আমি ওকে 5,000 টাকা দিচ্ছি ব্যক্তিগতভাবে। এটা আমার হঠাৎ করে মনে হলো, এই মুহূর্তে টাকা দিতে পারছি না, তো এই ফোনপে নাম্বার পেলে আমি পাঠিয়ে দেবো। আমি এটা কমিট করে গেলাম, আমি ব্যক্তিগতভাবে ওকে 5,000 টাকা দিচ্ছি। সুদীপ্তদাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বহরমপুর মহকুমার পক্ষ থেকে পরিস্থিতির দরকার হবে, শুধু খবরটা একটু আমাদেরকে দেবেন। আমরা সবসময় ওর আর্থিক বইপত্র থেকে সমস্ত কিছু করতে আমরা পাশে থাকবো, যেভাবে হোক আমরা থাকবো, কিন্তু বলছি এর স্বপ্নটা যেন শেষ পর্যন্ত আমরা পৌঁছে নিয়ে যেতে সাহায্য করতে পারি। আমাদের মিরাজুল ভাই ওদের সংগঠনের পক্ষ থেকে আনন্দে পুরস্কৃত করছে, যে যারা প্রতিবন্ধী সম্মেলন আছে তাদের পক্ষ থেকে। ওকে, কাকে এই করে পেয়েছো, মানে কতটা তোমার মনোবল ছিল বলো? আমার প্রথম থেকে লক্ষ্য ছিল ভালো একটা রেজাল্ট হবেই, তবে যতটা আশা করেছিলাম অতটা হয়নি, কিন্তু তাও ভালোই হয়েছে। তুমি লিখতে কি করে? আমি পা দিয়ে লিখতাম। পা দিয়ে লিখতে? হ্যাঁ, মানে অসুবিধা হতো না? না অভ্যাস হয়ে গেছে। ওই ক্লাস 6 থেকে পা দিয়ে লেখা প্র্যাকটিস করছি, হাতে অসুবিধা হতো, দিয়ে পায়ে লেখাটা হয়ে গেছে। তুমি স্কুলে পড়াশোনা করতে? কান্দি রাজ হাই স্কুল। তোমাকে কে নিয়ে দিয়ে স্কুলে আসা যাওয়া করতো? আমার মাই আমার সঙ্গে ওখানে ছিল, আর আমার আব্বা বাড়িতে দোকান চালাতো। সব থেকে কে বেশি হেল্প করতো, মা না আপনার? দুজনেই হেল্প করেছে যখন। হ্যাঁ, মা। স্কুলে বাকি শিক্ষকরা কি হেল্প করতো? হ্যাঁ, শিক্ষকরাও হেল্প করতো। কি হতে চাও আমার আগামী দিনে কি ইচ্ছা আছে? আমার কম্পিটিটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে, এখনো দেখি কীরকম কী পরিস্থিতি থাকে সেই বুঝে সিদ্ধান্ত নেব। বলছি, এই যে তুমি এত প্রতিবন্ধকতার ভিতরে কাজ করছো, যারা প্রতিবন্ধক আছে তাদের জন্য কি বলবে? একটাই বলবো যে চেষ্টা করে যাও, চেষ্টা করলেই ফল পাবে। চেষ্টা করলে সব কিছু মিলবে, তাই তো? হ্যাঁ, কত ঘন্টা পড়াশোনা করছো? সেটা ঠিক নয়, যখন যেরকম মনে তো পড়তাম। তখন যখন আমি কি নিয়ে পড়েছিলা তুমি? সায়েন্স, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি। কত নাম্বার পেয়েছো? 80% মতো হচ্ছে। 80% নাম্বার পেয়েছো। হ্যাঁ, এখন আগামী দিনে কি হতে চাও নাকি আপনাদের? আমি এখনো ঠিক করিনি, তবে কম্পিটিটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? তোমার প্রতিবন্ধকতা, তোমার আব্বা কি করে? কি? তোমার আব্বা কি করে? মুদিখানা দোকানদার, আবার হার্ট সার্জারি হয়েছিল, সেরকম কাজকর্ম ডাক্তার নিষেধ করেছে। তোমরা কটা ভাই? আমি একটাই বড় ভাই, আর আমার দুটো বোন। বোন? কেউ যদি সাহায্য করে তাও তোমরা নিতে চাও? হ্যাঁ, এখানে এসে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো? এই যে সবাই বলছে আমি সাহায্য করব, তোমার কি মনে হচ্ছে তোমার ইচ্ছা পূর্ণ হবে? সবাই পাশে থাকলে হবে। এই যে বললো যে বিভিন্ন জায়গা থেকে আমি যতটা পড়াশোনা খরচা সব আর্থিক সাহায্য করবো, শুনে কতটা আনন্দ মনে হচ্ছে? ভালোই লাগছে। ভালো লাগছে? তোমার নাম? এমডি আলম রহমান। বাড়ি? বাড়ি বড়ুয়া থানা অন্তর্গত বৈদ্যনাথপুর গ্রাম।
এই যে আপনার ছেলে এত ট্যালেন্টেড চেষ্টা করে মানে কি হচ্ছে, কি বলবেন আপনার ছেলে বা আপনারা কতটা সাহায্য করছেন তাকে? আমরা তো খুব খুশি, কিন্তু এখন আর্থিক সমস্যার জন্য আমরা এখানে পিছিয়ে আছি, বুঝলেন। এই যে এখানে এলেন সব অনেক মাস্টারমশাই যেমন বললেন 5,000 টাকা দেবো, কে বললো পুরো দায়িত্ব নিলেন, কি বলবেন মানে এতে কি মনে হচ্ছে? কি খুশি হলাম, খুব খুশি। হ্যাঁ, যাক বলেছে এটাই খুশি। আগে তো সবাই বলে গেছে যে আমি অনেক কিছু দেবো, সে আগে যে ওই মাধ্যমিক পাস করে তখন কে বিশেষ কেউ দেয়নি, তবে দু একজন দিয়েছে। যেমন একজন এই আমাদের এই হ্যান্ডিক্যাপ এতে দপ্তরে উনি বছরে 25,000 টাকা দেন। ওই বহরমপুরের সেই রণ দাস কলকাতা থেকে নিয়ে এই হ্যান্ডিক্যাপ সম্মেলনে বছরে 25,000 টাকা দেন। আর আমাদের এই জয়দেব ঘটর কান্দির পৌরসভার ওদের ঘর ভাড়াটা দেন। আর আমাদের দাদু একটা আত্মীয় আছে, সে মাসে মাসে কিছু দেন, মানে বিশেষ কিছু দেন। এই যে এবার বললো প্রতি সারা মানে পড়াশোনা খরচ চালিয়ে দেবো বললো, কি বলবো? পড়াশোনার খরচা চালিয়ে দেওয়াতে খুব খুশি হলাম, কিন্তু এখন দেখি কে কতটা দেয়। আপনার নাম? আমার নাম ফিরোজ মোহাম্মদ। বাড়ি কোথায়? বাড়ি বৈদ্যনাথপুর গ্রাম, বড়ুয়া থানা, বৈদ্যনাথপুর গ্রামে। একটাই ছেলে? আমার একটাই ছেলে আর দুটো মেয়ে। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা মধ্যে ওখানে প্রার্থনা বলতে নামাজ পড়া, এই প্রার্থনার মধ্যে কোনো রকম মিরাকল কিছু নেই। প্রার্থনা কি করে? আমাদের সীমা থেকে অসীমে নিয়ে যায়। আমি যতক্ষণ নিজের মধ্যে ডুবে আছি, আমি যখন আমার মধ্যে ডুবে আছি, তখন আমি সীমার মধ্যে আছি। এই সীমা থেকে অসীমে যাওয়ার পদ্ধতি হচ্ছে প্রার্থনা করা। আর বলছেন এপিজে আব্দুল কালামের বাবা বলছে জয়নাল আবদিন, যে প্রেয়ার কি করে, প্রার্থনা কি করে? প্রার্থনা আমাদের সীমাবদ্ধতা থেকে অসীমে নিয়ে যায়। যে অসীমে কোনো ডিভিশন নাই, জাতপাত নাই, ধনী গরিব নাই, সেই যে অসাম্প্রদায়িকতা, সেইটাই শিক্ষিত মানুষের লক্ষ্য হওয়া উচিত। জাপানে একটি জায়গা আছে, দেখুন আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি অনেকে সমাজে, ফলে কি হচ্ছে দিন দিন পিছিয়ে যাচ্ছে। আর জাপানে ওকিনাওয়া বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে পৃথিবীর সবচেয়ে বেশি শতায়ু মানুষ বাস করে। জাপানের ওকিনাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি শতায়ু মানুষ, 100 বছরের বেশি বয়স, অনেক লোক, সব শতায়ু। কয়েকজন গবেষক সেখানে গেলেন, গিয়ে তারা বলছেন যে আপনাদের এই শতায়ু হওয়ার রহস্য কি? তো দেখো, আমাদের সঙ্গে থাকো কয়েকদিন। গিয়ে দেখছেন এরা পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাঁচে, এদের মধ্যে সম্প্রদায় নেই, আনন্দে বাঁচে। এরা একসঙ্গে নিজেরা কাজ করে, প্রত্যেকের বয়স 100-র উপরে, একসঙ্গে কাজ করছে, একসঙ্গে রোজগার করছে, কোনো প্রয়োজন সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, নিজেরা ফসল ফলাচ্ছে, একসঙ্গে আয় আরো বেঁধে থাকি, কবিতা পড়ি, বাঁধবার সময় পালিয়ে যায়, বাধা হয় না। মানে কিছুই আমরা অন্তর বিকশিত করো, গান করছি, নাচছি, অন্তর আর বিকশিত হয় না। কেন হয় না? বিদ্যার্জন হয়েছে, শিক্ষার্জন যে হয়নি। নজরুল কি বলছে? এই হৃদয়ের চেয়ে বড় কোন মসজিদ কাবা নাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। হৃদয় উন্মুক্ত করার নাম, বৃহদের পূজার নাম হচ্ছে অসাম্প্রদায়িকতা। এবং রোজ নিজেদের যে আয়, সেই আয় থেকে একটু করে অংশ তারা জমিয়ে রাখে। যদি হঠাৎ কোনো বৃদ্ধের প্রয়োজন হয়, তারা সেই আয় থেকে জমিয়ে রাখলো যে অর্থটা, সেখান থেকে সেই বৃদ্ধের খরচটা হয়। হয়তো কোনো বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, সে রোজগার করতে পারছে না, তার খরচটা করতে গিয়ে আসবে, রোজ একসঙ্গে যেটা তারা জমিয়ে রাখছে সেখান থেকে। এই যে একসাথে বাঁচাই হচ্ছে অসাম্প্রদায়িকতা। আর একা একা বাঁচা,
আমি আমার বলে বাঁচা, তাই হলো সাম্প্রদায়িকতা, শুধু ধর্মীয় নয়, সব ক্ষেত্রে। তাহলে আমরা কোনটি ধরবো? ওই কুয়ো ব্যাঙের মতো হব, না ওই জাপানের ওকিনাওয়ার শিবৃদ্ধদের মতো হব? অবশ্যই তারা শতায়ু কেন হয়েছে? তার মনে আনন্দে পরিপূর্ণ হয়ে আছে। আপনি যত আনন্দহীন হবেন, তত আপনার অসুস্থতা আসবে, ব্যাধি আসবে। আমাদের মনের সঙ্গে শরীর যুক্ত ওতপ্রোতভাবে। আমি আমার সে সর্বযুগে যখন কুরু পাণ্ডব লড়াই হচ্ছে, ধৃতরাষ্ট্র লড়াই শুনছেন, বর্ণনা শুনছেন কার কাছ থেকে? সঞ্জয় বলে একজনের কাছ থেকে। তখন কি বললেন ধৃতরাষ্ট্র? দুই ভাই তারা, পাণ্ডব, কুরু পাণ্ডব দুই ভাই তো, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। অথচ কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা, এই যে আমি আমার ছেলেরা, দুই ভাই কিন্তু একই পরিবারের দুই ভাই, অথচ সে কি বললো? আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা। এটা কি করলো? কি অপূর্বত সঞ্জয়, কি কাণ্ড করলো এরা? তাহলে পারিবারিক দ্বন্দ্ব, ওখানে সম্প্রদায় শুরু হয়ে গেল। আমি আমার, যেখানে আমি আমার রয়েছে সেখানে সাম্প্রদায়িকতা। এখন প্রশ্ন হচ্ছে, এই সাম্প্রদায়িকতা থেকে আমরা বেরোতে চাই কি চাই না? এইটি বড় কথা। হিন্দু বলে কেউ নাই, মুসলমান বলে কেউ নাই, দুটি জাত, সৎ জাত আর বজ্জাত, সৎ জাত আর বজ্জাত। কারণ আমাদের বাড়ি ছিল ওপার বাংলায়, পাবনাতে। আমাদের ঠাকুরদারা চলে এসেছিলেন সেখান থেকে, চলে আসতে হয়তো বাধ্য হয়েছিলেন জানি না, আমরা এখানে তো বহুদিন আছি। এইবার একদল ভিন্ন সম্প্রদায়ের মানুষ বাড়ি আক্রমণ করতে আসছিল। সেই ভিন্ন সম্প্রদায়েরই একজন বিখ্যাত লেঠের, বিখ্যাত সবচেয়ে গ্রামের সবচেয়ে বড় লাঠিয়া, আমাদের বাড়ির মূল দরজায় লাঠি নিয়ে বলল, আমাকে মারতে পারলে বাড়িতে ঢুকবি। কেউ মারতে পারেনি, কেউ ঢুকতে পারেনি। আজকে আপনার সামনে ভাষণ দিচ্ছি ওই মুসলিম একজন লেঠের জন্য, তাহলে আমাদের পরিবার শেষ হয়ে যেত। তো যদি বলি ওই মুসলিম তারা, ওই লেঠের উনিও মুসলিম, এরা মারতে এসছে ওরাও মুসলিম না, সত্যিকারের মুসলিম হতে পারে না। দুটি জাত, সৎ জাত আর বজ্জাত। আমরা সৎ জাত হব না বজ্জাত হব, এটি আমাদের ঠিক করতে হবে। এইবার আমাদের প্রশ্ন, এই যে বলা হচ্ছে যে আমরা কি চাইছি, এই সাম্প্রদায়িকতার যে বিশ্ববাস্প তা থেকে পরিত্রাণের জন্য রবীন্দ্রনাথ এবং নজরুলকে আশ্রয় করছি, হবে না। কারণটা হচ্ছে ওই বছরে দু একদিন রবীন্দ্রনাথের কীর্তনগরে গান শুনলাম আর নজরুলে বড় ভিড় করলাম, সারা বছর ঘুরে থাকলাম, এতে কিচ্ছু লাভ হবে না। নিয়মিত অনুশীলন চাই করে চলা। রবীন্দ্রনাথকে বলা হয় উপনিষদের কবি। উপনিষদ কি বলছেন? সর্বং খলু ইদং ব্রহ্ম। কি বলছে? সর্বং খলু ইদং ব্রহ্ম। সবার মধ্যে একই ব্রহ্ম বিরাজমান। একটা শক্তিকে বিশ্বাস করছে উপনিষদ, সেই শক্তিকে বলছে ব্রহ্ম। যাকে আল্লাহ বলছি তাকে উপনিষদ বলছে ব্রহ্ম। সর্বং ইদ সর্বং খলু, সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। আরো প্রত্যক্ষ করলেন এটা যখন ওই জমিদারিতে গেলেন, পূর্ব বাংলায় যখন গেলেন জমিদারিতে, গিয়ে দেখছেন সেই জমিদারি যিনি হিন্দু ম্যানেজার, হিন্দু ব্রাহ্মণ ম্যানেজার, তিনি গদিতে বসে আছেন। জাজিম রয়েছে, জাজিমের যে অংশ তোলা আছে সে তোলা অংশে মুসলিমরা বসবে আর জাজিমে বসবে হিন্দুরা। সেখানকার কবি যাওয়ার আগে ওই ম্যানেজার রাজত্ব চালাচ্ছে, সকলে এক জায়গায় বসল। প্রথম উনি আনলেন, প্রথা আনলেন, হিন্দু মুসলমান সকলেই বসবে জাজিমের উপরে, বিভেদ নাই। এই অসাম্প্রদায়িকতা, সম্প্রদায় বলে কিছু নাই, কারণ ভিতরে রয়েছে তার সেই সর্বং খলু ইদং ব্রহ্ম।
তারপর সেখানেই হিন্দুরা বলল এই কোরবানিটা বড় খারাপ জিনিস। এই দ্বন্দ্ব আমাকে প্রতিনিয়ত আঘাত করে, কারণ তখনও হিন্দু মুসলমান দ্বন্দ্ব চলছে, অথচ ওই মুসলমান বস্তিতে আহার নেই। এই মানুষরা হিন্দুর সঙ্গে মুসলমান লড়াই করছে, মুসলমানের সঙ্গে হিন্দু লড়াই করছে, খাবার নেই, দারিদ্র, অভাব। সমালোচক তিনিও নজরুলের কাছে চলে এলেন। সেই বিদ্রোহী কবিতায় দেখবেন প্রচুর লাইন এরকম আছে, আমি বেদুহীন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কি বলছেন দেখুন, আমি বেদুহীন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের শ্রীঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির চন্দ্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। খেয়াল করে দেখুন, কবিতার মধ্যে হিন্দু ধর্মে ঈশ্বরের নাম রয়েছে, আবার ইসলাম ধর্মে যে ঈশ্বরের কথাই বলুন, আল্লাহর কথাই বলুন। উনি যখন হিন্দু মুসলমানকে এক জায়গায় আনার জন্য এই কাজটি করলেন। সাহিত্যের মধ্যে নজরুল ভালো করে পড়েন, আমরা পড়ি না, পড়ার ভান করি। রবীন্দ্রনাথ বলেছিলেন না, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভুলায় চোখ। আমরা অনেকটি ভঙ্গি দিয়ে চোখকে ভুলাই। আমাদের মনের মধ্যে রয়েছে সুস্থতা, বাইরে দেখাচ্ছি আর সরসতা, ভঙ্গি দিয়ে ভুলাচ্ছি। বিরাট আয়োজন, কবিতায় কেন হিন্দুদের নাম, হিন্দু সব দেবদেবীর নাম। হিন্দুরা বলছে তোমার কবিতায় কেন সমস্ত আল্লাহর নাম। সেখানে নিজেদের বলছে যখন না আমি কাফের ভাবিয়া খুঁজি কি কি দাড়ি নারী গাছা। উনি যখন নন, কাফের নন। উনি নিজের ভাষণে বলছেন অসাধারণ কিছু কথা, যেগুলো মুখ রাখতে পারলে ভালো হতো হয়তো। বলছেন যে আমি এই দেশে এই আগে আছে, প্রথম কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহ এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তাহারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো, মা। মাতৃপরিত্যক্ত দুটি বিভিন্ন ধর্মের শিশু যেমন করে এক স্বরে কাঁদে, তারাও তেমন করে কাঁদছে বাংলা ভাষায়, বাবা গো, মা গো। তখন আর মা কালীকে ডাকছে না বা আল্লাহ মিয়াকে ডাকছে না। এটা কে বলতে পারেন ওই সময়? নজরুল পারেন, এরকম কথা বলতে পারেন নজরুল। এরকম সাহস সময় করেছিল না। এমন দুর্দম, দুর্বিনীত, নৃশংস, এরকম প্রচন্ড তেজ সেই সময় আর ছিল। আমরা শুনি, পড়ি, কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরাও এরকম নজরুলের মতোই এরকম সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমরা এগিয়ে যাব, সমস্ত রকম সাম্প্রদায়িকতা যেখানে দেখবো তাকে দূর করে দেব, যা যে অসাম্প্রদায়িক তাকে মাথায় তুলে নেব। আরো অনেক বলা যায়, কিন্তু বলা যাবে না, কারণ দুজন কর্মকর্তা পরস্পর কথাবার্তা বলছে। লক্ষ্য আমি যেবার থামাটাকে মনে হচ্ছে তাই, তাই শেষটুকু বলি শুধু, এটা হয়তো আধ ঘন্টা তো হয়ে গেছে না, আধ ঘন্টা হয়ে গেছে, শেষটুকু মানে এই বিষয়ে অনেক বলা যায়, অনেক অনেক। রবীন্দ্রনাথ, নজরুল যে আমাদের যা দিয়ে গেছে, এই ক্ষেত্রে এই যে বলছেন যে মা কালীর প্রেস্টিজ এবং আল্লাহর প্রেস্টিজ, আল্লাহ বসে আছে, আল্লাহকে মনছি, উনি মহাশক্তিধর, অথচ তাকে রক্ষা করতে মুসলমান ব্যস্ত। আল্লাহকে রক্ষা করবো আমরা, আর মা কালীকে মানছি, মহাশক্তিময়ী তিনি, তাকে রক্ষা করতে আমরা প্রস্তুত। কে তাকে রক্ষা করে আর করতে গিয়ে কি করছি? হিন্দু মুসলমান মারামারি করছি, করে কিন্তু কেঁদে ভাসাচ্ছি। আমাদের দারিদ্র দূর হচ্ছে না, আমাদের ক্ষুধা দূর হচ্ছে না, শিক্ষা আসছে না। এটা মজার গল্প বলি, যতই টাকা ঘোরা একটু অল্প বলবো। এটা হচ্ছে
একবার খুব এসে মিলে যাবে আমাদের হিন্দু মুসলমানদের যে অবস্থা। সীতার পাতাল প্রবেশ, গ্রামের যাত্রা তো, এটা চৌকি দিয়ে করা হয়েছে জায়গা। সীতা পাতালে যাবে, বিশেষ জায়গায় একটা পাটাতন আলগা করা আছে, অর্থাৎ সীতার পাতাল প্রবেশ যখন করতে হবে ওই পাটাতনকে সরিয়ে দেওয়া হবে, সীতা দুঃখ করে ভিতরে গিয়ে পড়বে। শেষ দৃশ্য সীতার পাতাল প্রবেশ। এইবার বোঝা যাচ্ছে তো, এটা সেই মঞ্চে করা আছে, গ্রামের ব্যাপার, একটা পাটাতন করা আছে, একটা টান দিলে সীতা দুঃখ করে ভিতরে গিয়ে পড়বে, পাতাল প্রবেশ হবে, রাম হাহাকার করবে যাচ্ছে। খুব মন দিয়ে খেয়াল করুন, অবস্থান ভুলে গেছে সীতারাম, অবস্থান ভুলে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়েছে রাম। হিন্দু এবং মুসলমান যদি পরস্পরকে জানি, ঠিকঠাক জানি, তবেই মিলবে এর থেকে মুক্তি। আমরা কিন্তু পরস্পরকে জানি না। আমি নিজের কথা বলি, বেগম রোকেয়াকে নিয়ে মাতামাতি হয় কয়েক বছর আগে। আমার মনে হয়েছিল হঠাৎ এবার কি রে, বেগম রোকেয়াকে নিয়ে মাতামাতি করার কেন করছি। আমি পড়লাম তার সম্পর্কে, দেখলাম যদি নিবেদিতাকে শ্রদ্ধা করি, বেগম রোকেয়াকেও করতে হবে। না করতাম, আমরা পড়ি না, জ্ঞান আহরণ করি না, জানি না। তাই হিন্দু এবং মুসলমান তারা পরস্পরকে জানুক, যেমন করে জেনেছেন রামমোহন রায় মুসলমানদের কথা, আরবি ফার্সি সমস্ত ভাষা শিখে, যেমন রামমোহন রায় শিখেছেন মুসলমানদের কথা। আর ঔরঙ্গজেবের দাদা আমাদের শাহজাহান মুমতাজের ছেলে দারা শিখো, উনি যেমন করে জেনেছেন হিন্দুদের কথা, হয়তো জানেন বা জানেন না, উনি ফার্সিতে প্রথম শ্রীমদ্ ভাগবত গীতা এবং উপনিষদ উনি অনুবাদ করেছিলেন। কে? শাহজাহান মুমতাজের ছেলে দারা, বড় ছেলে। তিনি যেমন করে হিন্দুকে জেনেছেন, আর রামমোহন রায় যেমন করে মুসলিমদেরকে জেনেছেন, তেমন করে জানতে পারি। আর জানি না তো, আমরা পরের ঘর মুখি মারি না তো, তাই সূর্যোদয় হয় না। তাই নজরুল এই জায়গাতেই বলছে, চিনতে মেরে আধার রাতে করি মোরা হানাহানি। চিনতে মেরে মানে চিনতে না পেরে, পরস্পরকে না চিনে আমরা আধার রাতে মানে আসলে সবাই স্বপ্ন দেখছি, ভালো থাকার স্বপ্ন, নিজেরা যেটা চায় সেটা করতে পারার স্বপ্ন, সাম্প্রদায়িকতা মুক্ত দেশ, আরো যেটা হতে চায় সেই স্বপ্ন পূরণ করে একটা সুন্দর জীবন আমরা সকলেই চাই। যে রাতের মতো আর করি ভাঙবে ছড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের শিরোনামী কবিতা, শুভদার লেখা, শুভদাস গুপ্তের লেখা একটি কবিতা। এখন আমি আপনাদের শোনাবো স্বপ্ন ভেঙে গেলে ঠিক কি হয় সেটা নিয়ে। অ্যাকচুয়ালি কবিতা আমি না দেখেই বহুবার মঞ্চে ঘুরেছি, কিন্তু আজকে একটু শরীর খারাপ বা আর একটা কথা, আমি এটা আমার একটু বাড়তি কথা হয়ে যাবে। কেউ যদি আমার ফেসবুকে থেকে থাকেন, আমার ফেসবুক আইডি দুবার হ্যাক হয়েছে, আমার লক্ষ লক্ষ কবিতার ভিউ একেবারে 0 থেকে স্টার্ট হয়েছে। এটা আমার জন্য ভীষণ কষ্টের, এবং সেখানে হ্যাকাররা আমার ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করে ফেক আইডিগুলোকে ফ্রেন্ড করছে, একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দুটো আইডি একই জায়গায় দাঁড়িয়ে। যদি এখানে মা, এখানে আমরা সবাই খুব ভালো আছি, খুব সুন্দর অ্যাপার্টমেন্ট আমাদের। নিবিয়ন বলে একটা মস্ত প্রজেক্ট থাকে, নীল জলে সাদা পালতলা নৌকো ভাসে, আকাশ ঘন নীল, পানি, গাছ, আরো কত সব মস্ত মস্ত গাছ। দিন ভোর বরফ পড়ে, হু হু করে হাওয়া এসে নিতে চায় শরীরে। তোমার জামাই, তোমার নাতি নাতনি সবাই খুব ভালো আছে, আমিও বেশ
এই ভিনদেশি মফস্বলে। ঝকঝকে রাস্তা, চওড়া ফুটপাত, সবুজ সব গাছপালা, বাস্কেটবলের মাঠ, লেকের জলে সাদা হাঁস। পশ্চিমে তাকালে অনেক দূরে একটা ছড়ানো নীল পাহাড় দেখতে পাওয়া যায়। ভেবেছি একদিন দেখতে যাব। মা, তুমি কেমন আছো? পলাশমা কেমন আছে মা? আমাদের চৌধুরীদের কুকুরটা কি এখনো আছে? আর সেই বড় বড় বট অসত্যের ছায়া? মাঙ্গা রাস্তার নরবরে রিক্সায় চেপে সুখাতে এক জয়দিদিরা স্কুলে আসতো সকাল 10টায়। এখনো আসে মা? এবার পঞ্চমতলের মেলা কেমন হলো গো? সনাতন কুকুর কি এসেছিল? কি কি সাজ সেজেছিল গো? আচ্ছা মা, পাশের বাড়ির বোপা দিদি কেমন আছে গো? ওই বজ্রকে অবলম্বনে ফিরিয়ে দিয়ে গেল, তা নিয়ে কি কোনো কোর্ট কাছারি হলো? কেমন আছে মা গোপা দিদি? বাবার হাঁটুর ব্যথাটা একটু কমলো? সেই আয়ুর্বেদিক তেলটা লাগাচ্ছে না রোজ ভুলে যাচ্ছে? কতদিন হলো লাল শাক কাসুন্দি দিয়ে খাওয়া হয় না। লাল শাক, কাঁঠালি বিচি, পুঁই শাক, কচুর লতি, বড়ি, এসব কিচ্ছু পাওয়া যায় না। জানো মা, খুব ইচ্ছা হয় সরু চালের ভাত ঘি দিয়ে মেখে খায়। মোচার ঘন্ট খেতে খুব ইচ্ছে করে। এখানে ওষুধ পাওয়া যায় না। মা, তুমি ঠিক নিয়ম করে প্রেশারের ওষুধগুলো খাও তো? ভুলে যাও না তো? এবার মন্দির তলার মাঠে রবীন্দ্র জয়ন্তী হয়েছিল মা। শিবুদা গান গাইলো, রুমা আবৃত্তি করলো, ঠিকই নৃত্যনাট্য হলো গো। জানো মা, হারু কাকুর কথাও মাঝে মাঝে মনে পড়ে। তার সে দর্জির কাজ এখনো আছে তো? হাতাটাকে পারি সেলাই করতে। কি সুন্দর সুন্দর সব কম পাঞ্জাবিদের ছোটবেলায়। মা, তুমি এখনো নিয়ম করে গঙ্গার ধারে যাও, নাকি শাসকেরও কাজে সমস্ত দিন ঘাড় গুজে বাড়িতে ব্যস্ত থাকো মা? সেখানে ঠিক পাশে ওই যে ছোট্ট মন্দিরটা, ওটার কথা মনে পড়ে। সাদা মার্বেল লাগানো চওড়া সিঁড়ি, ভেতরে কালী মূর্তি। সেখানে হঠাৎ ঝকঝকে আলো এসে মতো ওই মূর্তির গায়ে। ঠিক সন্ধ্যেবেলা। যেও না মা, গিয়ে দেখে এসো, তোমারও ভালো লাগবে। আর সেই বিহারি বন্যা ভাই এখনো প্রস্তুত দিয়ে যায় মা। সীতারামদা রিক্সাওয়ালা আমাকে স্কুলে নিয়ে যেত। সে কেমন আছে গো? আমার কথা কিছু জিজ্ঞাসা করে? মা, এখানে বড় ঠান্ডা, আর সবকিছু বড় চুপচাপ, বড় বেশি সাজানো গোছানো। থাকতে থাকতে হাত উঠি। ওখানে বাগানে কতগুলো ডাকতো। সেটা কতদিন শুনি না, কতদিন দিশার হন শুনি না, কতদিন বেগুনের আচার খাই না। অদ্ভুত লাগে মা। আগে সহজ হয় তোমাদের কঠিন ফলামাথায় বড় হতে হতে ভয়টাই জীবনের ক্রমশ ছায়ার মতো সঙ্গী হয়ে গিয়েছিল। তোমাদের তো ভালো ঘর, ভালো পর, ভালো জীবন পেয়ে ভালোই আছি। সুখ বলতে তোমরা যা বোঝো তেমন সুখে আছি। তবু আজ এত দূরে এসে সাহস করে একটা কথা জিজ্ঞাসা করবো মা, রঞ্জনদা কেমন আছে? রঞ্জন আমাকে গান শেখাতে আসতো। ইমন, আশাপুরি, মালকোষ প্রায় সব ছাপিয়ে রবি ঠাকুর। আমার মনে পড়ে কি তন্ময় হয়ে চোখ বুঝে বুঝে গাইতো রঞ্জনদা। আর আমার সবে বড় বয়সী ওই গানগুলো আমাকে ভিজিয়ে নিয়ে যেত। কত যত্ন করে, কত পরিশ্রম করে আমাকে গান শেখাতো। রঞ্জনদা বলতো, তুমি বড় হবে, অনেক বড় হবে, ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছে, তুমি অবহেলা করো না। আমি শুনতাম, বিভোর হয়ে শুনতাম। শুনতে শুনতে স্বপ্ন দেখতাম, লাল নীল হলুদ সবুজ রঙিন সব স্বপ্ন। বাংলাদেশ থেকে উৎখাত হয়ে চলে আসা উদ্বাস্তু পরিবারের রঞ্জন দাদা ছিল গরিব। টালির ঘর, বেড়ার দেওয়াল, তবু মানুষের গান ছিল অবাক করা। টিউশন করে চালাতো, হয়তো তেমন চলতো না। তাই আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসা রঞ্জনদা তোমার আর বাবার কাছে নিষ্ঠুরভাবে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বেড়ে গেছিল।
রঞ্জনার স্বপ্ন ছিল আমাকে মস্ত বড় গায়িকা করে গড়ে তোলা। তোমরা সেসব বোঝোনি, বুঝতে চাওনি। তোমরা আমার সুখ চেয়েছো, নিশ্চিন্ত ভবিষ্যৎ চেয়েছো, তাই তো? আমি সুখী হয়েছি মা, নিশ্চিত জীবনে তৃপ্ত হয়েছি। তুমি জানো মা, মাঝে মাঝে মাথার মধ্যে এত গান থেকে ওঠে, এত সুর ভেসে ওঠে, দু চোখ আমার জলের টলমল করে, ব্যথায় টনটন করে বুক। এই দূর প্রবাসের চলাচল জুড়ে গান বেজে ওঠে, রবি ঠাকুরের গান, রঞ্জনার গান, স্বপ্নের গান। আমি গাইতে পারি না, কণ্ঠরুদ্ধ দুচোখ ভর্তি জল নিয়ে আমি শুধু নির্মম ভাবে ভেঙে যাই। তোমাদের দেওয়া সুখ আর নিশ্চিন্ততা ঘরে বসে আমি পুরো পুরো হয়ে যাই মা। পারলে জানিও কেমন আছে, আছে তো আমার রঞ্জনদা। খুব খুব অভিমানী ছিল যে, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভিটে মাটি ছেড়ে চলে আসে উদ্বাস্ত পরিবার। পলাশপুরের শেষ প্রান্তের খালবাড়ি দরবার, টিনের চাল, মাটির দেয়াল ঘেরা মাত্রা নিচু এক সংসার। স্বভাবতই তুমি বাবা রঞ্জনদাকে নিষ্ঠুরভাবে অপমান করে তাড়িয়ে দিতে দ্বিধা করনি। তোমাদের একান্ত আদরের বেশ সুখী ভবিষ্যৎ চেয়ে তোমরা তাকে দুঃখে ডুবিয়ে দিতে পেরেছিলে। রঞ্জনদা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল মা, আমার গান নিয়ে স্বপ্ন করেছিল। ও বিশ্বাস করতো চাল ডাল তেল নুনের চিরাচরিত জীবন বৃত্তের বাইরে আমার জন্য অপেক্ষা করছে অন্য এক আলোর জীবন, নাম যশ খ্যাতি সম্মানের জীবন। তোমরা সেসব ভাবনি, বোঝনি। সে বুঝেছিল, তোমরা ভয় পেয়েছিলে, প্রজন্মের পর প্রজন্ম লালিত ভয়। চোখ বন্ধ করা করুণ বলতি তোমাদের আদর্শ মা। রঞ্জনদা আমাকে স্বপ্ন দেখিয়েছিল মা। মা আমার গান নিয়ে স্বপ্ন বলেছিল। সে বিশ্বাস করতো চার ডাল তেল নুনের চিরাচরিত জীবন বৃত্তের বাইরে আমার জন্য অপেক্ষা করছে অন্য এক আলোর জীবন, নাম যশ খ্যাতি সম্মানের জীবন। তোমরা সে বোঝনি, বুঝতে চাওনি। তোমরা আমার সুখ চেয়েছ, নিশ্চিত সচ্ছলতা চেয়েছ, তাই তো? তুমি সুখী হয়েছি মা, কিন্তু গান গান আমাকে ছেড়ে চলে গেছে বহু দূরে। তুমি জানো মা, মাঝে মাঝে মাথার মধ্যে এত গান জেগে ওঠে, এত সুর ভেসে ওঠে, আমি দিশেহারা হয়ে পড়ি, আগুন লেগে ব্যথায় ছটফট করতে থাকি। কখন যে ভেঙে পড়ে তুমুল কান্নায় আমি নিজেও জানি না। শুধু মস্ত বড় ঠান্ডা নরম অ্যাপার্টমেন্টের আনাচে কানাচে গান জেগে ওঠে শ্রাবণের ধারার মতো, অগ্নিশিখার মতো। রবি ঠাকুরের গান, রঞ্জনদার গান, আমার স্বপ্নের গান। না না, আমি গাইতে পারি না, জানতে পারি, হু হু করে কাঁদি, চোখের জলে ঢেউ পার করে তুলতে থাকে রবি ঠাকুর, হাসতে থাকে রঞ্জনদা। যে রাতে ওর দুয়ার খুলি বাংলো চড়ে। আমি ভালো আছি, সুখে আছি, অপমানে পুড়ে যাওয়া দিন দুই মানুষে কেমন আছে একবার জানিও মা, জানিও মা। নমস্কার। আমরা সম্মানিত Bolo, Bolo, Sri Ram Chandra,
কি কর্মসূচি আছে? আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বেলডাঙ্গা এবং ভাবতা জোনের এরিয়াতে যত স্কুল আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার নিজের নিজের স্কুলে যে টপার হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাদ্রাসার হাই মাদ্রাসা এক্সামিনেশন যেটা তার পরীক্ষা এবং আলিম ফাজিল এই সমস্ত পরীক্ষাতে যারা তার নিজের নিজের স্কুলে টপার হয়েছে তাদের আজকে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন করছি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এই দুটি জোন মিলে। আর তার সঙ্গে আজকে রবীন্দ্র এবং নজরুল স্মরণ করা হলো এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সেমিনার করা হয়েছে এবং কিছু আমাদের স্কুলের যারা বাচ্চা রয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী তারা একটা কালচারাল অনুষ্ঠান আজকে আমাদের উপহার দিচ্ছে। কতগুলো ছাত্রছাত্রীকে দিচ্ছে? আমাদের বেলডাঙ্গা জোনে মোট 22টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে এবং ভাবতা জোনে 11টি স্কুল আছে। মোট 33টি স্কুলের 59 জন ছাত্রছাত্রী আজকে পুরস্কৃত হচ্ছে আমাদের এখানে। এটা কত বছর ধরে চলছে? এটা আমরা 2014 সালে শুরু করি। 2014 সাল থেকে 2020 সাল অবধি টানা আমরা প্রতি বছরই করতে পেরেছিলাম। কোভিড পিরিয়ডে 2 বছর বন্ধ থাকে, তারপরে একটা ব্রেক হয় আমাদের। সেই ব্রেকটা কাটিয়ে উঠে এবছর আবার আমরা নতুনভাবে করলাম, কারণ এর আগে আমরা বেলডাঙ্গা জোন এককভাবে করছিলাম। এই বছরই ভাবতা জোন স্বেচ্ছায় আমাদের সঙ্গে এই কাজে যোগদান করেছে এবং আমাদের ব্যাপ্তি কিছুটা বেড়েছে এবং কোয়ালিটিও বেড়েছে নিঃসন্দেহে। কতটা উৎসাহ পাবে ছাত্রছাত্রীরা? এতে দেখুন আমাদের একটা চিন্তা ভাবনা, এটা আপনারাও সহমত হবেন, কারণ হচ্ছে একটা শহরের স্কুল এবং একটা এগিয়ে থাকা অঞ্চলের স্কুল তাদের যে সুযোগ সুবিধা এবং তাদের প্রাপ্ত নম্বরের সঙ্গে একটা একেবারে মফস্বলের খেটে খাওয়া ঘরের দরিদ্র পরিবারের একটা সন্তান পিছিয়ে পড়া স্কুলের ছাত্রছাত্রীদের রেজাল্ট এক হয় না। ফলে ওই যে স্কুলগুলো খুব ভালো রেজাল্ট করে তাদের নিয়েই সবাই আমরা মাতামাতি করি এবং তাদের নিয়ে উদাহরণ হিসেবে সামনে তুলে ধরি, কিন্তু একটা খেটে খাওয়া সাধারণ ঘরের
পরিবারের পিছিয়ে পড়া স্কুলে যারা পড়ে তাদের দিকে কেউ তাকায় না, তাদের কোনো টিউটর থাকে না, তাদের বাড়িতে কাজ করে আসতে হয়, বিড়ি বেঁধে আসতে হয়, কাউকে বা গৃহ সহায়িকার কাজ করে আসতে হয়, কোনো ছেলেপুলে পরিযায়ী শ্রমিকের কাজ করে এসে পরীক্ষা দেয়, হাজার রকমের প্রতিবন্ধকতা পেরিয়ে পিছিয়ে পড়া স্কুলগুলোতে কিন্তু পড়ে। সেই ক্ষেত্রে সেই স্কুলে যিনি টপার হন সে কিন্তু বিভিন্ন মানে রক্ত ক্ষয় করে পড়াশোনা করেও তার কোনো মর্যাদা পাওয়া যায় না। আমরা এই দিকটি বিবেচনা করে সব স্তরের স্কুলে এবং তার ছাত্রছাত্রী যাতে উৎসাহিত হয় সেই জন্য আমরা এখানে সব স্কুলের টপারদের আমরা পুরস্কৃত করছি। যেমন ধরুন সারগাছি রামকৃষ্ণ মিশনের যে ছাত্রটি হয়তো হাইয়েস্ট পেয়েছে বা আমাদের রাজ্যে ফার্স্ট হয়েছে ভাবতা আজিজিয়ার যে ছেলেটি, তার প্রাপ্ত নম্বর, আর আমার এখানে রয়েছে একেবারে পিছিয়ে পড়া স্কুল হরেকনগর আদর্শ বালিকা বিদ্যালয়, তার প্রাপ্ত হাইয়েস্ট যে নম্বর সেটা সংখ্যার বিচারে দেখা যাবে খুবই নগণ্য। বা বাণীপীঠ হাই স্কুল বা পুলিন্দা গার্লসের একটি বাচ্চা মেয়ে যে হাইয়েস্ট হয়েছে তার নম্বর কিন্তু একদম তুলনীয় নয়, কিন্তু তার স্কুলে সে কিন্তু সংগ্রাম করে প্রথম হয়েছে এবং তার সমস্ত রকম বাধা পেরিয়ে গেছে। ফলে সব স্তরের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এটা আমরা আয়োজন করে থাকি এবং এটাতে একটা পজিটিভ বার্তা যায় যে বাচ্চাটি একেবারে আত্মবিশ্বাসের নিচে শুয়ে যায়, লজ্জা পায় নিজের রেজাল্টটা বলতে, সে যখন এখানে একটু ফুল একটু উপহার পায় তখন তার মনেও একটু আলোর দিশা হয় বলেই আমরা এই প্রোগ্রামটা নিয়ে যাচ্ছি এবং খুব সফল প্রোগ্রাম একটা। এই যে দেখলাম আজকে প্রতিবন্ধী ছাত্রদেরকেও একটা সম্মাননা একদম আমাদের যে আজকে যে অনুষ্ঠান আমাদের বেলডাঙ্গা এবং ভাবতা জোনের সমস্ত স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম তাদের যেমন আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি, তাদের ভবিষ্যৎ জীবনের জন্য উৎসাহিত করার জন্য তাদেরকে আশীর্বাদ করছি, তেমনি আমরা আমাদের এখানে বিশেষভাবে জেলাতে আমাদের একজন প্রতিবন্ধী ছাত্র আপনারা জানেন যে আলম রহমান, সে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তার সমস্ত প্রতিবন্ধতা কাটিয়ে ভালো রেজাল্ট করেছে, পায়ে লিখে সে সায়েন্স পড়ে এবার 80% নম্বর পেয়েছে। তাকে তার বাড়ি খুবই দরিদ্র একটা পরিবার থেকে উঠে এসেছে এবং সংগ্রামী পরিবার, তার বাবারও সেরকমভাবে আর্থিকভাবে সঙ্গতি নেই, তাকেও আমরা আজকে এনে এখানে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে এবং যাতে তার পরবর্তীতে পড়াশোনার দায়িত্ব আমাদের সংগঠন নিতে পারে। মহকুমা সেক্রেটারি এখানে আছেন, তিনি সেটা আমাদের সবার সামনে বলেছেন এবং কথা দিয়েছেন যাতে তার পরবর্তীতে পড়াশোনাতে আমরা তার পাশে থাকতে পারবো, এই আশা করছি। বাবা একটা মানে অভিযোগই বলতে পারেন যে মাধ্যমিকে ওর ভালো রেজাল্ট করেছিল এবং সবাই বলেছিল পাশে থাকবে, আদৌ কেউ সেরকমভাবে পাশে দাঁড়ায়। আপনারা বলছেন কতটা পাশে থাকবেন? নিশ্চয়ই, এটা ধরুন একটা ফেনোমেনানের মতো হয়েছে, মানুষ কথা দেয় তারপর ভুলে যায়, যার লড়াই সে লড়ে, কিন্তু আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি 104 বছরের সংগঠন, নিরলস একটা সংগ্রাম, শিক্ষা আন্দোলন, ছাত্রছাত্রীর পাশে থাকা, অভিভাবকের পাশে থাকা একটা সংগঠন। আমাদের কথা দেওয়া আর 5টা মানুষের কথা দেওয়া সমান কখনোই নয়। আমরা তার খোঁজখবর রাখবো সবসময় এবং তার বাবাকে আমরা নম্বর দিয়েছি এবং বলেছি যে আমরা হয়তো কাজের ফাঁকে হয়তো ভুলে যেতে পারি, কিন্তু আপনি আপনার সমস্যাটি মাসে কত কী খরচ হচ্ছে না হচ্ছে জানাতে ভুলবেন না, আমরা সর্বদাই আপনার পাশে থাকবো। আপনার পরিচয়? আমি মুর্শিদা খাতুন, আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলার সেক্রেটারিয়েট মেম্বার এবং রাজ্য কমিটির সদস্য এবং অল ইন্ডিয়া STFI এর এক্সিকিউটিভ মেম্বার। কাশীপুরে নীতিশ ঘোষ উচ্চ মাধ্যমিক চলে এসো। আমাদের পুরস্কৃত হচ্ছে কাশীপুর সিদ্দিকা খাতুন, পুরস্কৃত করছে শ্রী সুদীপ্ত কুমার চক্রবর্তী মহাশয়। আছেন নীতিশ ঘোষ। সম্বোধনা কেন দিচ্ছেন? আজকের সম্বোধনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলগুলো, গ্রামের গঞ্জে যে স্কুলগুলো আছে সেই স্কুল এবং মাদ্রাসায় যে সমস্ত ছেলেমেয়েরা খুব কষ্ট করে পড়াশোনা করে এবং অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসছে, এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ড করেছে নিজের স্কুলে, তারা যাতে শহরের বড় বড় স্কুলগুলো যেগুলোতে প্রচুর নাম্বার পেয়ে স্ট্যান্ড করছে তাদের কাছ থেকে হীনমন্যতায় না ভোগে, তারাও যেন উৎসাহিত হয়, তারাও প্রতিষ্ঠিত, তারাও সফল, এই মনোভাবটা তাদের মধ্যে তৈরি করে দেওয়া এবং যে সমস্ত স্টুডেন্ট নেক্সট আসবে তাদের মধ্যেও এই উৎসাহটা তৈরি করা যে তারাও কোনো অংশে কম নয়, তারাও পারবে তার স্কুলে প্রথম হতে, অথবা তারাও একসময় পারবে ডিস্ট্রিক্টে অথবা রাজ্য লেভেলে সফল হতে। এই সফলতা যাতে গ্রামে গঞ্জে সাধারণ পরিবারে ছড়িয়ে যায় তার জন্যই আমরা এই সংবর্ধনার ব্যবস্থা করেছি। কত ছাত্র দেখে দিচ্ছেন? প্রতিটা স্কুলের কতজন? মোট হচ্ছে 65 জন। 65 জন। 65 জন। এটা কি প্রতি বছর দেন? এবার প্রতি বছরই দেওয়া শুরু করলাম। এবছরই আমরা প্রথম জনের প্রতিটা স্কুল থেকে দেওয়া শুরু করেছি। প্রতি বছর দিয়ে আমরা যেটা ব্লকে প্রথম হচ্ছে, সেকেন্ড হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে প্রতি বছর দেওয়া হয়, কিন্তু এবার প্রতিটা স্কুলেই আমরা দিচ্ছি। আমি বেলডাঙ্গা জোনের সভাপতি মোহাম্মদ খসরু আহমেদ।
আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা। সিদ্দিকা ফেরদৌসী খাতুন এবং মোহাম্মদ আবু সুফিয়ান। ভালো তুললে ওটা আপনি একটু কাছে যান। কৃষ্ণা খান মাধ্যমিকে 581 দিয়েছে। কৃষ্ণা খানকে এখানে আসতে বলছি। উচ্চ মাধ্যমিকে 444 88.80% পুরস্কৃত করবে প্রতাপ চন্দ্র দে মহাশয়, সম্পাদক বহরমপুর সদস্য পরিষদ এবিডিএ। প্রতাপ দাকে আসতে বলছি। এইচএস আছে সাবিনুল খাতুন, এইচএস চলে এসো। এরপরে আছে রামপাড়া আছো? রামপাড়া বাংলাপাড়া এদিকে চলে আসো। তারা ওখানে তালিকা কি করে যাচ্ছে নাকি? ওরা অনেক পরিশ্রম করে নাম্বারটি পেয়েছে, কিন্তু ছাত্র ছাত্রীদেরকে করতে হয়। পুরস্কৃত হচ্ছে দাদুর হাসপাতাল কৃষ্ণা খান, ওর নাম্বার 581। সাবিনুল খাতুন উচ্চ মাধ্যমিকে দাদুর হাই স্কুল, শ্যামলীদের স্কুল আর কি, 444 পুরস্কৃত করছেন প্রতাপ চন্দ্র দে মহাশয়। এবারে রামপাড়া হাই স্কুলের অভিক দুবে মাধ্যমিকে 581 পেয়েছে। পুরস্কৃত করবেন বর্ষিয়া নেতা আমাদের বিশ্বনাথ মন্ডল মহাশয়। বিশ্বনাথা অভিক দুবে রামপাড়া মাঙ্গলপাড়া হাই স্কুল। উচ্চ মাধ্যমিকে নাসরিনা খাতুন এসেছ? রামপাড়া মাঙ্গলপাড়া আসনি। তকিপুর হাই মাদ্রাসার মুসলিম উদ্দিন শেখ আসো, চলে আসো। ও পেয়েছে 79.37% হাই মাদ্রাসা এক্সামে। পুরস্কৃত করবেন আমাদের একজনের বর্ষিয়ান শিক্ষক নেতা মতিউর রহমান মহাশয়, আজকের প্রেসিডিয়াম মতিউদ্দার। তকিপুর হাই মাদ্রাসা মুসলিম উদ্দিন শেখ ওর প্রাপ্ত নম্বর পার্সেন্টেজ 79.37%। সবাই একটু কথা বলে দিব আমরা। এবারে আসছে মির্জাপুর হাজী সুলেমান চৌধুরী হাই স্কুল, ফেরদৌস আলম 585 পেয়েছে। ওই স্কুলের উচ্চ মাধ্যমিক মোহিনী মন্ডল অসাধারণ রেজাল্ট, 466 পেয়েছে মোহিনী মন্ডল, অসাধারণ। পুরস্কৃত করবেন আমাদের মধ্যে আছে বর্ষিয়ান শিক্ষক দিলীপ বাবু, সিআরজি হাই স্কুলের বর্ষিয়ান শিক্ষক। আজকে উনি টিআইসি আমাদের বিদ্যালয়ে আসবে, মানে আমাদের বর্তমান টিআইসির পরিবর্তে অবর্তমানে যিনি টিআইসি ভূমিকা পালন করে দিলীপ বাবু, দিলীপ দাকে অনুরোধ করছি। আমাদের মির্জাপুর হাই স্কুল ফেরদৌস আলম হাই। যদি সঙ্গে শিক্ষক থাকেন একটু কাইন্ডলি আসবেন। মির্জাপুর হাজী সুলেমান চৌধুরী হাই স্কুলে শিক্ষক, যে স্কুলের নাম করবো শিক্ষক একটু পারলে দয়া করে আসবেন। দিকে ছাত্র দরদি শিক্ষক দিলীপ বাবু, উনি সকালবেলা থেকে বসে আছেন আমাদের অনুষ্ঠানে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা, মোহিনী মন্ডল ও সম্ভবত জোনের মানে বেলায় খেলাতেও সম্ভবত একটা পজিশনে আছে, একটু পরে সেটা বুঝতে পারবো আমরা। মোহিনী মন্ডল খুব সুন্দর রেজাল্ট করেছে। ওর পার্সেন্টেজ হচ্ছে 93.20%।
থ্যাংক ইউ। কুমার শাহবুদ্দিন সাহেব, প্রাক্তন টিআইসি তেগুড়ি গাজীপুর হাই স্কুল, শাহবুদ্দাকে অনুরোধ করছি এখানে আসার জন্য। উচ্চ মাধ্যমিকের প্রীতি মন্ডল, ও পার্সেন্টেজ 87.40%। সবাই হাত তালি দিবেন একটু। দোষী ভাই সাহেব সঙ্গে দাঁড়াও। ঠিক আছে, আরেকটা দিন প্রীতি মন্ডল। এবারে দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা আবু জার শেখ বাবা, আমাদের মাস্টারমশাই, সদ্য মাস্টারমশাই বশির সাহেব আসার জন্য। আবু জার শেখ, তার প্রাপ্ত নাম্বার 88.44%। পুরস্কৃত করবেন ভাবনা জেলার সম্পাদক দেবদুলাল বাবু, সার্ভিস রামকৃষ্ণ মিশনের সুনামধন্য ইংরেজি শিক্ষক। স্যারকে বলবো বশির সাহেব আছেন মাধ্যমিকটা আমরা আলিমে 88.44% পেয়েছে। এবার আরেকটা পুরস্কার ফাজিলে পেয়েছে সৈয়দ আক্তার, বাবা নিচে বশির সাহেব, ভাবতা রিয়া শিক্ষক সৈয়দ আক্তার। শরৎপল্লী গার্লস সঙ্গে থাকার জন্য আমি টিআইসি ম্যাডামকে থাকার জন্য বলছি। ঋতিকা সানি 590। ওইখান থেকে উচ্চ মাধ্যমিকে তাবাসসুম আঞ্জুম চলে এসো, 435 হয়েছে তাবাসসুম আঞ্জুম, তার প্রাপ্ত পার্সেন্টেজ 87%। এবারে সিআরজেস হাই স্কুল, সিআরজেস হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস করার জন্য অনুরোধ করছি আমি। পুরস্কৃত করবে কৌশিকী দত্ত মহাশয়া। সিআরজেস হাই স্কুলের ঋত্বিক ঘোষ মাধ্যমিকে 594 নম্বর পেয়েছে। ঋত্বিকের কাজে আছে ঋত্বিক ঘোষ নাই, সিআরজিএস নাই নাকি? উচ্চ মাধ্যমিক সৌম মৈত্র 460 পেয়েছে ও 91.80। 91.80 সৌম মৈত্র পুরস্কৃত করছে এক মিনিট। পুরস্কৃত করছে কৌশিকী দত্ত মহাশয়া। এবারে বাড়িপিট গার্লস পুরস্কৃত করছে আমাদের জনের সভাপতি খসরু আহমেদ, শিক্ষক দেবকুন্দ হাই মাদ্রাসা এইচএস। দেবদেলাল সাহা এবং বৃষ্টি দাস। ঠিক আছে, সবাই তো হাততালি দেয়, কি করে বলা আছে তো সুদীপ্ত মিস্ত্রি আছে, চলে এসো। মঞ্চলের শ্রেয়া মণ্ডল ও প্রাপ্ত নাম্বার 530। উচ্চ মাধ্যমিকের শ্রেয়া মণ্ডল ও প্রাপ্ত পার্সেন্টেজ 89.40%। 447। ঠিক বলছি তো? তথ্যগুলো ঠিকঠাকই এসেছে আমাদের কাছে। প্রচুর পরিশ্রম করে 3 দিনের মধ্যে আরেকটা দিতে হবে। বলার বিষয় 3 দিনের মধ্যে প্রোগ্রাম তুলতে হয়েছে আমাদেরকে, সময়টা বড় কম পেয়েছে। রাখি বিশ্বাস মহাশয় পুরস্কৃত করছে
শ্রীচন্দ্র হাই স্কুলে শ্রেয়া মণ্ডল 447 99.40%। ধন্যবাদ। আমাদের দুর্গা হরিদ্বার আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইংরেজি। এবারে জেলার একজন ছাত্র এই শীর্ষে আমাদের জেলাকে নিয়ে গেছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে, তাকেও যেমন আমরা কুর্নিশ জানাবো। তার